নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে তোমাদের জন্য বেসিক্যালি একটা ইনফরমেশন নিয়ে এসেছি। ইনফরমেশন যদিও নতুন কিছু ইনফরমেশন না, অলরেডি আশা করছি তোমরা সকলে এই ধরনের ইনফরমেশন পেয়ে গেছো। তাও আমি একটু ডিটেলে বলতে এসেছি, কারণ অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বা অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়েছে, তাদের সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একজন বিডিওকে কাজ করতে হয়। এখানে জেলা পরিষদ লেভেল ছাড়া বাকি পঞ্চায়েত সমিতি লেভেলে বা গ্রাম পঞ্চায়েত লেভেলে যে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তারা সবাই বিডিওর সাবঅর্ডিনেট থাকে এবং তাদেরকে দ্বারাই কিন্তু প্রতিনিয়ত একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে তার সমস্ত কাজ তুলে দিতে হয়। তো এই কারণে প্রথমে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে WBCS এক্সিকিউটিভ জয়েন করার আগে অবধি এই পোস্টগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। অ্যাকচুয়ালি তোমাদের মতো জায়গায় যদি থাকি তাহলে আমাদের কি হয়, ধারণা হয় যে কোনো এক্সাম আমরা পিএসসি থ্রু দেব বা ওয়েস্ট বেঙ্গল SSC থ্রু দিয়ে দেব, তাহলেই আমরা সরকারি চাকরি পাচ্ছি পশ্চিমবঙ্গে, বা প্রাইমারি টেট বা যদি স্কুলের পরীক্ষা দেওয়া যায়। কিন্তু বেসিক্যালি পঞ্চায়েত সমিতি লেভেলে বা জেলা পরিষদ লেভেলে বা গ্রাম পঞ্চায়েত লেভেলে বা বেসিক্যালি আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে, 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, যেটা আমরা যখন প্রিপারেশন নিই কনস্টিটিউশন আমরা বারবার পড়ি, তো সেই 3 টায়ার সিস্টেমে যদি আমরা দেখি তাহলে এই 3 টায়ার সিস্টেমে ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সি গুলো বা যাদের আমরা কাজ করতে দেখি তাদেরকে কিন্তু নিয়োগ করার অধিকার বা নিয়োগ করার রেসপন্সিবিলিটি থাকে এক্সিকিউটিভ অফিসার অফ জেলা পরিষদের উপর। মানে এক্সিকিউটিভ অফিসার অফ জেলা পরিষদ মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ আর ডিস্ট্রিক্ট, একটি জেলার যিনি জেলা শাসক থাকেন তার উপরেই কিন্তু দায়িত্ব থাকে। এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত জিপি অ্যাডমিনিস্ট্রেশন রুল 2004 অনুযায়ী। 2004-এর যদি আমরা 47 সেকশনটা দেখি তাহলে তার সাবসেকশন 1-এ এই দায়িত্বটা পুরোপুরি দেওয়া আছে এক্সিকিউটিভ অফিসার অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর। সেই কারণে আমরা দেখেছি যে এই ধরনের যে যে ভ্যাকেন্সি গুলো হয় সেগুলো সমস্ত ডিস্ট্রিক্টে বা জেলায় কিন্তু সমানভাবে হয় না। নোটিফিকেশন হয়তো পশ্চিমবঙ্গ সরকার টোটাল ভ্যাকেন্সি বার করে দিল, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, কিন্তু একটা ওভারঅল নোটিফিকেশনের পরে ভ্যাকেন্সি ডিসক্লোজার পরে বেসিক্যালি যেটা হয় যে স্টেটের PNRD বা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর বলে দেয় যে টোটাল আমার এত ভ্যাকেন্সি লাগবে এবং জেলা ভিত্তিক তার ব্রেকআপ দিয়ে দেয়। এবার প্রত্যেক ডিস্ট্রিক্টের যে DLSC থাকে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এবং তার নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক নিজে। তো সেই কমিটি তারপরে কিন্তু তাদের সুবিধা অনুযায়ী এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেয় এবং এই পরীক্ষাটা কিন্তু ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট সময় ভ্যারি করে। ঠিক আছে, ওভারঅল সিলেবাস, প্যাটার্ন, বয়স সীমা, যোগ্যতা সবকিছু একই, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু বিভিন্ন সময় এই পরীক্ষাগুলো নিয়ে থাকে। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এই যে 27শে ফেব্রুয়ারি যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পেরেছো, যেটা আমার এখানে লেখা আছে যে টোটাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বিপুল পরিমাণে নিয়োগ এবং সেই নিয়োগটা টোটাল 6652, সেই নিয়োগটার বলে দিয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর PNRD অফ পশ্চিমবঙ্গ সরকার। এবার এই অনুযায়ী এখানে দেখবে ভ্যাকেন্সি দেওয়া আছে, ব্রেকআপ দেওয়া আছে, এই অনুযায়ী প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তার নিজের মতো করে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যে DLSC আছে বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, তারা নিজেদের মতো করে পরীক্ষা নেবে। ঠিক আছে, তাদের ভ্যাকেন্সি অনুযায়ী। আজকে আমরা এই ভিডিওটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি গুলো, প্রথমত এই ভ্যাকেন্সির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি। কারণ বেসিক্যালি আমার যা আইডিয়া বা আমার যারা আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে অনেকে নতুন আছে, একদম হয়তো 4-5 বছর আগে যারা রিক্রুটেড হয়েছে, তাদের কথা অনুযায়ী অনেক কিছু ডিপেন্ড করে, কোন জেলায় কত ভ্যাকেন্সি তার উপর ডিপেন্ড করছে।
বা কোন, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছু জেলায় খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়, কিছু জেলায় একটু ডিলে হয়। তো এই সমস্ত কিছু নিয়ে তা আজকে আমরা যোগ্যতা, বয়সসীমা, সিলেবাস এবং স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। টোটাল যদি আমরা দেখি, এই জেলা পরিষদে 438টি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে 564 ভ্যাকেন্সি এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে 5509। এবার তোমরা বলবে এই তিনটে যোগ করলে তো এটা আসছে না। তার কারণ কিছু ভ্যাকেন্সি বার করা হয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল এবং ইলেকট্রিক্যাল। সেটা যদিও জেলা পরিষদ লেভেলে সেই ভ্যাকেন্সিটি জাস্ট ডিসক্লোজ করা হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো আমরা একটু ডিটেলে আলোচনা করে দিই। তবে হ্যাঁ, আমি বারবার বলছি যে এটা একটা সুযোগ, যে যারা একদম গ্রাম পঞ্চায়েত লেভেলে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমে কাজ করতে চাও, তাদের কিন্তু এটা একটা খুব ভালো সুযোগ টু মানে একটা সরকারি চাকরি পাওয়ার। ঠিক আছে, তো আমরা যদি আজকে ফার্স্ট যে আমি স্লাইডটা রেখেছি সেটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 টায়ার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা যদি এখানে দেখি যে আমি যেটা অলরেডি আমি আমার থাম্বনেলে ছিল, যে জেলা পরিষদে 438টা, পঞ্চায়েত সমিতিতে 564 আর গ্রাম পঞ্চায়েতে 5509 ভ্যাকেন্সি, টোটাল 6652 পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে পিএনআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন ডিপার্টমেন্টের তরফ থেকে। এবার এর উপর বেস করে জেলাওয়ারি ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলা তার নিয়োগটা করবে। আমি যেটা বললাম, প্রত্যেকটি জেলাতেই একজন একটি ডিএলএসসি থাকে। এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই কমিটির যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার অফ জেডপি, জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার, যিনি কিনা হন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক। এই ডিএলএসসি কিভাবে পরীক্ষা হবে, কোন দিন পরীক্ষা হবে, কোন পোস্টের জন্য কবে পরীক্ষা হবে, তার কোয়েশ্চেন সেট করা থেকে শুরু করে কপি চেকিং, ফাইনাল রেজাল্ট বার করা, রিটেন এক্সামের রেজাল্ট বার করা, রিটেন এক্সামের ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রেজাল্ট বার করা, এবং কার কোথায় পোস্টিং হবে। ডিস্ট্রিক্ট ভিত্তিক যেহেতু পরীক্ষা হচ্ছে, তার মানে অবশ্যই পোস্টিং ব্লক ওয়াইজ এবং গ্রাম পঞ্চায়েত ওয়াইজ হবে, সেই ঠিকটাও কিন্তু ডিস্ট্রিক্টই করে। ঠিক আছে, এখানে ডিপার্টমেন্ট বা আমাদের যে স্টেট গভর্নমেন্টের যেটা মেন এখানে ভূমিকা, সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বার করে দেবা, বাকি কাজটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলেই হয়। ওকে, ঠিক যেমন আমার এই পরীক্ষা নেওয়ার কোনো আইডিয়া নেই, তবে হ্যাঁ অঙ্গনওয়াড়ি কর্মীদের ঠিক একইভাবেই কিন্তু সিলেকশন হয় এবং সেখানে আমরা পার্ট থাকি। তো সেইভাবেই এখনো অবধি আমি জয়েন করার পরেও একবারও এই লেভেলের মানে এক্সিকিউটিভ মানে পঞ্চায়েত কর্মী বা পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত লেভেলে বা পঞ্চায়েত সমিতি লেভেলে কোনো রিক্রুটমেন্ট হয়নি সেভাবে, সেই কারণে নেই। বাট যেমন ভাবে অঙ্গনবাড়ি ওয়ার্কার, অঙ্গনবাড়ি হেল্পার দের পরীক্ষা নেওয়া হয়, ঠিক সেরকম ভাবেই কি কি পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টোটাল যদি আমরা দেখি তাহলে টোটাল 19টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, টোটাল 19 পোস্ট। তার মধ্যে 1 2 3 4 5 5টা পোস্ট হচ্ছে জিপি লেভেলে, এটা হচ্ছে দেখো জিপি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে। ঠিক আছে, দেখো এইখানে বাকি 5টা হচ্ছে পিএস লেভেলে, পিএস মানে পঞ্চায়েত সমিতি লেভেলে। বাকি 5 5 10, বাকি 9টা কিন্তু তোমার জেডপি লেভেলে, জেলা পরিষদ লেভেলে। ঠিক আছে, তা টোটাল 5টা পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে, 5টা হচ্ছে পঞ্চায়েত সমিতি লেভেলে এবং বাকি 9টা হচ্ছে জেলা পরিষদ লেভেলে। এবং টোটাল 19টা পোস্টের জন্য কিন্তু নোটিফিকেশন বা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। পঞ্চায়েত লেভেলে যে পোস্টগুলি আছে সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, পঞ্চায়েতের সহায়ক এবং পঞ্চায়েতের সচিব। নির্বাহী সহকারী একে আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলি, ইএ বলি। পঞ্চায়েত কর্মী জিপি কর্মী বলা হয়। পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কে শর্টে আমরা এনএস বলি। পঞ্চায়েতের সহায়ক একে সহায়কই বলা হয়।
গ্রাম পঞ্চায়েতের সচিব হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। এবার যদি পিএস লেভেলে চলে আসি, পঞ্চায়েত সমিতির লেভেলে চলে আসি, তারা হচ্ছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, যে বেসিক্যালি পঞ্চায়েত সমিতির যে অ্যাকাউন্টস মেনটেন করে যিনি, তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক। পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক অফিসার, একে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট একজন অফিসার। বিআইও ইজ বলতে পারো ব্যাকবোন অফ আ ব্লক, ঠিক আছে? এই যে সমস্ত ধরনের কম্পিউটার রিলেটেড বিষয়, রিপোর্ট রিটার্ন, রিপোর্ট রেডি করা, রিপোর্ট প্রিজার্ভ করা, এই যে এত ইলেকশন হচ্ছে, দেখবে হঠাৎ হঠাৎ করে ব্লকে কাজ করতে গেলে যেটা হয়, হঠাৎ করে তোমাকে কেউ ফোন করবে, অমুক বছরে অমুক সময় কি রেজাল্ট হয়েছিল দাও। তো সেই কাজগুলো বা সেই ইনফরমেশন গুলো যে ব্যক্তির কাছে থাকে, সেটি হচ্ছে বিআইও। কোনো ব্লকের যদি বিআইও এফিশিয়েন্ট হয়, সেই ব্লকের রিপোর্ট নিয়ে কোনো কিছু ভাবতে হয় না। আমি খুব লাকি ছিলাম, আমার আগের ব্লক এবং এখনকার ব্লক দুটো ব্লকই আমার বিআইও খুব এফিশিয়েন্ট ছিল এবং আছে, ঠিক আছে? সেকেন্ড, তারপরে যিনি পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও একটা পোস্ট, ক্লার্ক এবং টাইপিস্ট, বিভিন্ন ধরনের কাজ যে সাথে যুক্ত থাকে, ক্লার্কিয়াল যা কাজ, এছাড়া টাইপিং এর কাজ। পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, ডিইও অফ পঞ্চায়েত সমিতি, তারও কাজ হচ্ছে বিভিন্ন এন্ট্রি করা, যেহেতু দেখবে প্রচুর জিনিস আসে, তো তার এন্ট্রি। এবং পঞ্চায়েত সমিতির পিওন, পিওনের কাজ মেনলি কি বলবো, স্পেসিফিক্যালি কোনো কাজ সেইভাবে যদি আমি বলতে পারি তো নেই। তো পিওন সমস্ত ক্লার্কেরও কাজ করে, জিনিসপত্র এক টেবিল থেকে নিয়ে যাওয়া, সবকিছুরই কাজ করে। আচ্ছা, এইগুলো আমি গল্প বলে দিলাম। আমি যদি জিপি লেভেলে যাই, নির্বাহী সহকারী বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের প্রধান কাজ যদি বলি, তাহলে কি বলবো, মেনলি প্রধান বা উপপ্রধানের কথা মতো সমস্ত কিছু পঞ্চায়েত লেভেলে বা জিপি লেভেলে সবকিছু মেনটেন করা, ক্যাশবুক, চেকবুক, বা ওভারঅল যদি আমরা দেখি, রেজলিউশন যে হয়, বিভিন্ন গ্রাম সভাগুলো হয়, তার রেজলিউশন মেনটেন করা, বাজেট প্রিপেয়ার করা, এই সমস্ত কাজগুলো করে ইয়ে বা নির্বাহী সহকারী। পঞ্চায়েত কর্মী, বেসিক্যালি পঞ্চায়েত কর্মী মানে পঞ্চায়েত লেভেলের একজন কর্মী, কাজ করে, সমস্ত কাজই করতে পারে। নির্মাণ সহায়ক বেসিক্যালি হচ্ছে পঞ্চায়েত লেভেলের যিনি ইঞ্জিনিয়ার থাকেন, এনএস বলা হয়। এসএই সাধারণত এর স্পেসিফিকেশন যদি তোমরা দেখো, যখন আমরা পোস্ট টু পোস্ট যাব, যখন আমরা পোস্ট টু পোস্ট যাবো, তাহলে তো একমাত্র দেখবে এনএস এর ক্ষেত্রে একটা টেকনিক্যাল ডিগ্রি চাওয়া হয়। তো এই টেকনিক্যাল পার্সন হচ্ছে এনএস। 15 ফিনান্স, কোনো রাস্তা হবে, ড্রেন হবে, বিল্ডিং হবে, তার এস্টিমেট প্রিপেয়ার করা, মেনলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজগুলো করে এনএস। সহায়ক, সহায়ক নাম দিয়ে বুঝতে পারছো, সমস্ত কাজে সহায় করা তার কাজ। আর গ্রাম পঞ্চায়েতের সচিব, সচিব মানে হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারি লেভেলের সমস্ত কাজ তিনি করেন, ঠিক আছে? এবার জেলা পরিষদে চলে আসি। জেলা পরিষদে 9টা পোস্ট। জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক, সহকারী ক্যাশিয়ার, অতিরিক্ত হিসাব রক্ষক, সহকারী ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের তথ্য বিশ্লেষক, ডিআইএ। ডিআইএ ভীষণ ইম্পর্টেন্ট একটা পোস্ট, কারণ সমস্ত কিছু ডেটা, বিআইওর বড় দাদা হচ্ছে ডিআইএ যদি আমি বলি, তাহলে মানে ইনি প্রত্যেক ব্লক থেকে বিআইও যে ডেটা দেয়, সেটি ডিস্ট্রিক্ট লেভেলে মেনটেন করে ডিআইএ, ঠিক আছে? বা কোনো টেকনিক্যাল কোনো কিছু হয়, যদি ধরো ই গ্রাম স্বরাজে ডেটা এন্ট্রি করতে পারছি না, টেকনিক্যাল ইস্যু হচ্ছে, স্ক্রিনশট নিয়ে ডিআইএ কে পাঠিয়ে দাও, ইনি জেলায় জানিয়ে সেটা স্টেটের সাথে লিয়াজও করবে, এটাই হচ্ছে ডিআইএ এর কাজ। জেলা পরিষদের গ্রুপ ডি, জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী, জেলা পরিষদের স্টেনোগ্রাফার, এক্ষেত্রে একটু টেকনিক্যাল লাগে, স্টেনোগ্রাফি জানতে হয়। জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার, হ্যাঁ, আর কর্ম সহকারী। তো এই টোটাল 19টা পদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে পিএনআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাকচুয়ালি 19টা যে বিভিন্ন বিভিন্ন পদ আছে, প্রত্যেকটি পদের এলিজিবিলিটি কিছু না কিছু 19-20, মানে কিছুটাই কিছু কম, কিছুটাই কিছু বেশি, কিছু পদের ক্ষেত্রে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে। বাট ওভারঅল যদি আমি কিছু দেখি, ওভারঅল তাহলে অবশ্যই তাকে একজন ভারতীয় হতে হবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে মিনিমাম ক্লাস 8 পাস হতে হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাস চাইছে বা ইকুইভ্যালেন্ট, কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাইছে, কিছু ক্ষেত্রে টেকনিক্যাল কিছু নলেজ চাইছে। আমি এটা ওভারঅল একটা জেনারেলাইজ করে লিখেছি।
কম্পিউটার নলেজ থাকতে হবে, যে ক্ষেত্রে বিশেষ করে ডেটা এন্ট্রির কাজগুলো আছে, এবং একটা মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে, এজ যদি আমি জেনারেলাইজ করি তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। তবে হ্যাঁ, রিজার্ভেশন আছে, ইডব্লিউএস দের ক্ষেত্রে তো সেম, ওবিসি দের ক্ষেত্রে 18 থেকে 43, এসসি দের 18 থেকে 45 এবং এসটি দেরও 18 থেকে 45, মানে অ্যাজ পার প্রভিশন এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। স্কেল অফ পে লেভেল আমি যেহেতু বললাম যে দেখো আমাদের টোটাল 19টা পোস্ট আছে, 19টা পোস্টে কিন্তু পে লেভেল সেম না। পে লেভেল 6 থেকে শুরু করে পে লেভেল 16 অব্দি আছে। আমি প্রত্যেকটা পোস্ট নিয়ে যখন আলোচনা করব দেখব যে পে লেভেল 6 থেকেও শুরু হচ্ছে পে লেভেল 16 অব্দি। তো বেসিক্যালি ইন ডিটেলস আমরা যখন আলোচনা করব এটা দেখে নিচ্ছি। পে যদি দেখি কত হাতে কত টাকা, এইখানে যে পেটা দেওয়া আছে না, দ্যাট ইজ বেসিক স্যালারি। এটা হচ্ছে বেসিক স্যালারি। ঠিক আছে, বেসিক স্যালারি 19টা পোস্ট যেহেতু আছে, বেসিক স্যালারিটা স্টার্টিং এ মানে যিনি জয়েন করবে, জয়েনিং এর দিনে বেসিক স্যালারি 17,000-এরও বেসিক স্যালারির পোস্ট আছে, 56,100-রও বেসিক স্যালারির পোস্ট আছে। আর ঠিক একইভাবে এন্ডিং মানে হচ্ছে যখন রিটায়ার করবে তখন তিনি এই লেভেল অব্দি হাইয়েস্ট যেতে পারে। মানে ধরে নাও যিনি 17,000 বেসিক স্যালারিতে জয়েন করলেন, তিনি ফাইনালি যদি এই পে স্কেলেই থাকে তাহলে 43,600 বেসিক স্কেলে গিয়ে রিটায়ার করবে। তো এইটাও একটা বেসিক। এবার আমি স্যালারি ক্যালকুলেশন বলি, এটা হচ্ছে বেসিক স্যালারি, এর সাথে তোমাদের ডিএ অ্যাড হয়, তার সাথে তোমাদের এইচআরএ অ্যাড হয়, তার সাথে তোমাদের মেডিকেলটা অ্যাড হয়। তো এই নিয়ে তোমাদের টোটাল গ্রস স্যালারি হয়। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল, মানে এইটা হচ্ছে বেসিক স্যালারি, এর সাথে তোমার ডিএ অ্যাড হবে, এইচআরএ অ্যাড হবে, মেডিকেল অ্যাড হবে, তারপরে তুমি গ্রস স্যালারি হাতে পাবে, মানে ইন হ্যান্ড পাবে তুমি এইটা। এবার হ্যাঁ, ইন হ্যান্ড পাবে এটা বললে ভুল হবে, এটা হচ্ছে গ্রস স্যালারি। এখান থেকে কিছু মাইনাস হয়, কি কি মাইনাস হয় আমি যদি লিখি, মাইনাস হবে হচ্ছে তোমার যদি ইনকাম ট্যাক্স থাকে সেটা মাইনাস হবে, কিছু সিজিআইএস মাইনাস হয়, হ্যাঁ, এই সমস্ত তুমি যদি জিপিএফ করো সেটা মাইনাস হবে, এইগুলো মাইনাস হয়ে টোটাল হয় নেট স্যালারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে গ্রস স্যালারি হচ্ছে বেসিক, ডিএ, এইচআরএ, মেডিকেল, আর এই গ্রস স্যালারি থেকে যদি এগুলো মাইনাস করো তবে তোমার নেট স্যালারি তুমি হাতে পাবে। ঠিক আছে, চলো নেক্সট আমি চলে যাচ্ছি। এবার চলে যাচ্ছি সিলেবাস। সিলেবাস হচ্ছে দুটো ক্যাটাগরিতে পরীক্ষা হবে, অবশ্যই একটা রিটেন এক্সাম থাকবে, সেটা হচ্ছে এমসিকিউ টাইপের, এবং একটি ইন্টারভিউ থাকবে। দুটো স্টেপে পরীক্ষা হবে, রিটেন এক্সাম ক্লিয়ার করলে তোমার ইন্টারভিউ হবে, এবং এই দুটোর মার্কস একত্রিত ভাবেই কিন্তু টোটাল তোমার ফাইনাল স্কোর হবে। টোটাল ফাইনাল স্কোর যে কোনো পোস্টের ক্ষেত্রেই 100। এবার ইন্টারভিউর মার্কসটা কোথাও 15, কোথাও 7 ভ্যারি করছে। আর ধরো যেখানে 15, ইন্টারভিউর মার্কস যেখানে 15, সেখানে টোটাল রিটেন এক্সাম হবে 85-র মধ্যে। ঠিক আছে, রিটেন এক্সামে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে, কম্পিউটার নলেজ থাকবে। তবে কম্পিউটার নলেজের পরীক্ষাটা সব পোস্টের জন্য না, কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার নলেজের পরীক্ষা থাকবে। ঠিক আছে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টেকনিক্যাল থাকবে, যেমন ধরো নির্মাণ সহায়কদের ক্ষেত্রে। বাট ওভারঅল আমি এটা একটা জেনারেলাইজ করে দিয়েছি এইটা। ঠিক আছে, এবং পুরোটাই হবে কিন্তু এমসিকিউ প্যাটার্নে। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, কোনো পোস্ট নিয়ে স্পেসিফিক জানার থাকে, কোন পোস্টের এক্সাক্ট কি কাজ যদি জানার থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করো, তোমাদের আমি ডিটেলে বলে দেবো। ঠিক আছে, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরেই তোমার পুরো সিলেকশন বেস করে আছে। এটা আমি একটা চার্ট করে দিয়েছি, টোটাল 22টা জেলা। 22টা কেন? কলকাতাতে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, তাই জন্য 22টা জেলায় জেলা পরিষদের এই ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির এই ভ্যাকেন্সি, গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা আমি একটাই জিনিস বলবো, এখানে দুটো জিনিস হয়। এক হচ্ছে তুমি যে জেলার, সেই জেলাতেও তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি যে জেলার নও
সেইখানেও তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তুমি একাধিক জেলাতে অ্যাপ্লাই করতে পারো, সোজা কথা। এবারে বলছি, যখন অ্যাপ্লাই করবে অবশ্যই চেষ্টা করো যে সমস্ত জেলাগুলিতে বেশি ভ্যাকেন্সি তাদের উপর বেশি জোর দিতে। এটা আমার পার্সোনাল সাজেশন, এটা কোথাও কিছু লেখা নেই। যেমন যদি ধরি আমি, দেখো জেলা ভিত্তিক আমি ধরি, সব থেকে বেশি যদি ভ্যাকেন্সি কোনো জেলায় থাকে সেটি হচ্ছে বাঁকুড়া। 607 ভ্যাকেন্সি টোটাল, 607 ভ্যাকেন্সি। সেকেন্ড পজিশনে যদি কোনো জেলা থাকে সেটি হচ্ছে 566। 566 হচ্ছে নর্থ 24 পরগনা, নর্থ 24 PGS। থার্ড যদি আমি দেখি তাহলে হচ্ছে 560 পশ্চিম মেদিনীপুর। তারপরে আমি যদি দেখি তাহলে দেখো, সরি আমি একটু ভুল করলাম, সেকেন্ড পজিশনে আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড পজিশনে আছে তোমার হুগলি, ঠিক আছে। থার্ড পজিশনে আছে 566 নর্থ 24 পরগনা। ফোর্থ পজিশনে আসছে তোমার পূর্ব মেদিনীপুর, আসছে ফোর্থ সরি পশ্চিম মেদিনীপুর ফোর্থ পজিশনে, এবং ফিফথ পজিশনে আসছে সাউথ 24 পরগনা, ঠিক আছে। তো আমি আমার পার্সোনাল সাজেশন, এটা প্রথমেই তোমাদের একটা ছিল যে একাধিক ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং চেষ্টা করো যে যে ডিস্ট্রিক্টগুলো, মানে অবশ্যই তুমি তোমার হোম ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, কিন্তু তার সাথে সাথে তুমি সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে অ্যাপ্লাই করো যেখানে ভ্যাকেন্সি বেশি, তাহলে পাওয়ার চান্সেস বেশি থাকে। এবার দুটো জিনিস একটা দেখবে যে দার্জিলিং এর ক্ষেত্রে জেলা পরিষদ আর কালিম্পংয়ের ক্ষেত্রে জেলা পরিষদে ভ্যাকেন্সি 0। তার কারণ হচ্ছে এই দুটোতে আমরা দার্জিলিং এর পার্টিকুলারলি দার্জিলিং আর কালিম্পং এর ক্ষেত্রে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ দেখি, তো সেই শিলিগুড়ি মহকুমা পরিষদে টোটাল 25টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, সেটা আলাদা। তো এই ওভারঅল ভ্যাকেন্সি এইখানে 4টা দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, এটা পেয়ে যাবে, দেওয়া আছে, কিন্তু আমি একটা গ্লান্স করে দিয়েছি যাতে তোমাদের এক নজরে দেখে অ্যাপ্লাই করতে সুবিধা হয়, ঠিক আছে। এবারে আমরা নেক্সট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমার পার্সোনাল সাজেশন বড় দিদি হিসাবে, যে নিজের ডিস্ট্রিক্ট ছাড়া যেখানে ভ্যাকেন্সি বেশি সেই ডিস্ট্রিক্টে যদি তোমার পসিবল হয় তাহলে অ্যাপ্লাই করো। এবার হচ্ছে এইটা তোমরা দেখতে পাবে না, এটা ভিজিবল না, জাস্ট তোমাদের বলে দেওয়ার জন্য যে এই পোস্টগুলি ছাড়াও অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা কিনা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এনাদেরও ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু সবটাই কিন্তু দেখো জেডপি লেভেলে, জেলা পরিষদ লেভেলে বা শিলিগুড়ি মহকুমা পরিষদ লেভেলে। যারা টেকনিক্যাল পার্সন আছো তারা এটাও ভেবে দেখতে পারো, তবে হ্যাঁ এখনো অবধি পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে এর কোনো স্পেসিফিকেশন এখনো অবধি দেয়নি, ঠিক আছে, জাস্ট ভ্যাকেন্সি গুলো রিলিজ করেছে। যদিও টেকনিক্যালি যদি দেখি তাহলে 112 প্লাস 4 টোটাল 116টা ভ্যাকেন্সি আছে। কোন কোন পোস্টের জন্য দেখো, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পোস্টগুলি যদি আমি দেখি তাহলে আছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছে, তারপরে তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এসএই আমরা এটাকে বলি, এসএই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল দুটো আছে, ঠিক আছে। তো এই ওভারঅল এই তিনটে ক্যাটাগরিতে আছে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল। তো কেউ যদি টেকনিক্যাল পার্সন যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো, তোমরা এটার কথা ভেবে দেখতে পারো, পুরোটাই জেলা পরিষদ লেভেলে। আচ্ছা একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে ভ্যাকেন্সিটা আমি একটু আগে দেখালাম, ধরো তোমার, আমি ফর এক্সাম্পল বলছি সব থেকে বেশি বাঁকুড়াতে, ঠিক আছে, বাঁকুড়াতে পরীক্ষা হলো, তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই পোস্ট মেনশন করেই করবে। তোমরা যদি জেলা পরিষদ লেভেলে অ্যাপ্লাই করো তাহলে শিওর শট থাকো, যদি তুমি ওই পরীক্ষাটি ক্র্যাক করো তাহলে তোমার বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেখানে অবস্থিত সেখানেই তোমার পোস্টিং হবে। যেমন আমি আরো যদি ইজি করে বলতে চাই, ধরো সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা দেখো জেলা পরিষদে 17টা ভ্যাকেন্সি আছে, তো এই 17 জনের মধ্যে যারা সিলেক্টেড হবে তারা একদম সাউথ 24 পরগনার হেডকোয়ার্টার হচ্ছে আলিপুর, যেটা কলকাতায় অবস্থিত, সেই আলিপুরেই তারা পোস্টিং পাবে। এবার যদি আমরা দেখি পঞ্চায়েত সমিতি,
পঞ্চায়েত সমিতিতে দেখো 15টা ভ্যাকেন্সি আছে। এই 15 জন যারা সিলেক্টেড হবে তাদের খেয়াল রাখবে সাউথ 24 পরগনায় টোটাল 29টা ব্লক। আমরা জানি ব্লকের ইকুইভ্যালেন্ট হচ্ছে পঞ্চায়েত সমিতি। যেমন গ্রাম পঞ্চায়েত ফার্স্ট, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম যদি দেখি, ফার্স্ট সিস্টেম হচ্ছে জেলা পরিষদ, যেটা হচ্ছে জেলা বা ডিস্ট্রিক্টের ইকুইভ্যালেন্ট। সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি, যেটা ব্লকের ইকুইভ্যালেন্ট। আর থার্ড হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত, যেটা মেনলি সংসদের ইকুইভ্যালেন্ট, তাই তো? তো এই গ্রাম পঞ্চায়েত এই 15, যদি এই 15 জনের মধ্যে থাকো পঞ্চায়েত সমিতি, তাহলে কিন্তু 29টা ব্লক মানে 29টা পঞ্চায়েত সমিতি। এই 29টা পঞ্চায়েত সমিতির মধ্যে তুমি যেখানে ইচ্ছা পোস্টিং পেতে পারো। সে তার মধ্যে সোনারপুরও হতে পারে, বজবজ হতে পারে, আবার কাকদ্বীপ নামখানাও হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা প্রথম থেকে ক্লিয়ার থাকো। সাউথ 24 পরগনা কিন্তু 29টা ব্লক নিয়ে। এবার দেখো, এবার জিপি 484টা জিপি গ্রাম পঞ্চায়েত। 484 জনের মধ্যে যারা থাকবে তারাও একইভাবে সোনারপুরের আন্ডারে কোনো গ্রাম পঞ্চায়েতেও তারা অ্যাপয়েন্টেড হতে পারো। ঠিক একইভাবে তারা কিন্তু নামখানা বা সাগর ব্লকের আন্ডারেও কোনো গ্রাম পঞ্চায়েতে অ্যাপয়েন্টেড হতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু অবশ্যই এদের ফার্দার ট্রান্সফার পোস্টিং সবই কিন্তু ওই জেলার মধ্যেই হবে, কারণ তোমার সিলেকশন কিন্তু জেলা ভিত্তিক হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা ডিটেলসে একটু যাব না, পুরো ডিটেলসে যাব না। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট, 19টা পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এসেনশিয়াল কি কি, ডিজাইরেবল কি কি, স্কেল অফ পে কি, আর কিভাবে কি সিলেবাসে পরীক্ষা হবে সেটা ডিটেলে দেওয়া আছে। আমি এরকম 19টা স্লাইড লিখেছি, কিন্তু আমি আলাদা করে বলছি না। এগুলো এগুলো তোমাদের পিডিএফ আমি একেবারে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখে নাও। ঠিক আছে, এটা নিয়ে সময় নষ্ট করার কোনো লাভ নেই। তবে হ্যাঁ, অবশ্যই যেটা বলছিলাম যে ওভারঅল যদি আমি দেখি, তাহলে কিন্তু ওই একটা ফার্স্টে যে সিলেবাস ক্রাইটেরিয়া বলে দিলাম ওরই 19-20 হবে। যেটা একটু বলার, নির্মাণ সহায়কটা দেখো, আমি এটা বলছিলাম যেটা, যে নির্মাণ সহায়ক আমি বললাম কি গ্রাম পঞ্চায়েত লেভেলে তিনি হচ্ছেন টেকনিক্যাল পার্সন নির্মাণ সহায়ক। তাহলে এক্ষেত্রে দেখো এই এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে must have a diploma in civil engineering from any institute recognized by state government or central government. তাহলে and must pass either diploma in civil engineering or graduation, মানে অবশ্যই এই এনএস পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আইদার যদি গ্রাজুয়েশন থাকে তো খুব ভালো, অথবা মিনিমাম ডিপ্লোমা কিন্তু লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা বা গ্রাজুয়েশন ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এনএস পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এইগুলো কিছু দেখো, এনএস দের দেখো স্টার্টিং বেসিক হচ্ছে 28,900 এবং ম্যাক্সিমাম ওনাদের বেসিক কিন্তু 74,500 অবধি যেতে পারে। ঠিক আছে, এই কিছু টেকনিক্যাল বিষয় ছিল, সেটার জন্যই আমি বলছিলাম। দেখো এই একইভাবে ব্লক ইনফরমেটিক্স অফিসার বললাম যে ইনাকে কিন্তু কম্পিউটারটা খুব ভালো করে জানতে হবে। তাহলে এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে দেখো যে মানে কিছু কম্পিউটার লেভেলে কম্পিউটারের উপর কিছু ডিপ্লোমা চাইছে, তো এরকম কিছু স্পেসিফিক জিনিস আছে, এইগুলো আমি পুরো পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আর আলাদা করে আমার কিছুই বেসিক্যালি বলার নেই। সো এবার থ্যাংক ইউ স্লাইড, এই পুরো জিনিসটা তোমাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলার এবার কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই করার এখনো সেভাবে কিছু নেই, তো একটা কমন রেজিস্ট্রেশন করে রাখতে বলা হচ্ছে, এবং সেই কমন রেজিস্ট্রেশনটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত পিএনআরডি ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে, এবং কমন রেজিস্ট্রেশনের পদ্ধতি কিভাবে করতে হবে তার বাংলা এবং ইংলিশ দুটো পিডিএফই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তবে হ্যাঁ, বারবার যেটা বললাম যে এই যে সাবজেক্ট, যেটা
এই যে সিলেবাস নিয়ে আমরা যদি কথা বলি, ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, জিকে, কম্পিউটার, এই যে কটা, সেটা কিন্তু সবটাই কিন্তু নলেজ চাইছে আপ টু ক্লাস 10, যারা আপ টু ক্লাস 10। এবার আমি অবশ্যই চেষ্টা করছি যদি কোনো জেলার পরীক্ষার কোয়েশ্চেন পেপার পাই, অবশ্যই তোমাদের সাথে এক একটা করে স্যাম্পল কোয়েশ্চেন পেপার প্রত্যেক এক্সামের আমি একটু দেখিয়ে দেবো, যাতে তোমরা একটা মিনিমাম আইডিয়া পাও বা অ্যাটলিস্ট প্রিপারেশনের সময়টা পাও যে কোন পোস্ট, যেটার উপর ভিত্তি করে তোমরা চুজ করতে পারবে যে কোন পোস্টটা তোমরা পারবে, এগোতে পারো, বা তার কি ধরনের প্রশ্ন আছে, এই সমস্তগুলো নিয়ে। তো এটা খুব ভালো সুযোগ। আমরা যারা বিডিও লেভেলে আছি, বা শুধু বিডিও না, যারা পঞ্চায়েত লেভেলে বা পঞ্চায়েত সমিতি ব্লকে যারা কাজ করে, সেটা বিডিও হতে পারে, জয়েন্ট বিডিও হতে পারে, সিডিপিও হতে পারে, এছাড়া মানে যারা আরো আছেন, বিওয়াইও হতে পারে, মানে মিসেলেনিয়াস বা ডাব্লিউবিসিএস দিয়ে যারা যারা আমরা এসেছি, ইন্সপেক্টর বিসিডব্লিউ হতে পারে, তারা সবাই কিন্তু সবসময় প্রতিনিয়ত এই ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টেড তাদের সাথেই কাজ করে। খুব ডাইনামিক জব, এবং সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে একটা হিউজ এমপ্লয়মেন্ট হতে পারে। এখন প্রত্যেক ডিস্ট্রিক্টেই প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আছে। যদি আমি আমার প্রিভিয়াস ব্লকের কথা বলি, মানে হাওড়ার ডোমজুড়ের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার 18টা জিপি ছিল টোটাল, এবং সেই 18টা জিপির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা ইএ কে দুটো জিপির চার্জে, মানে জিপি 18টা, কিন্তু আমার ব্লকে 6জন ইএ আছে। আমি ফর এক্সাম্পল বলছি, তাহলে একজনকে দুটো দুটো করে জিপির চার্জ দেওয়া আছে। এরকম অনেক ব্লকেই হয়, যেমন এই ব্লকে যদি আমি দেখি ব্যারাকপুর আগে, তাহলে মোটামুটি স্টাফ ভালো আছে, শুধু একজন ইয়েকে দুটো জায়গার চার্জ দেওয়া আছে। আগের ব্লকে প্রচুর শর্টেজ ছিল, সেক্রেটারিকেও চার্জ দেওয়া ছিল। আর বিশেষ করে এই ভ্যাকেন্সিটা এত হিউজ হওয়ার কারণ, বহুদিন এরকম ভ্যাকেন্সি জেলা ভিত্তিক হয়নি, তার ফলে যেটা হয়েছে, অনেক মানুষ ধীরে 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 রিটায়ার করে যাচ্ছেন। রিসেন্টলি মানে প্রচুর জন রিটায়ার করেছেন, ফলে সেই পোস্টগুলো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে একজনকে দুটো জিপির চার্জ দিতে হচ্ছে। তো এই সমস্যাটা আশা করছি খুব তাড়াতাড়ি মিটে যাবে এই হিউজ রিক্রুটমেন্টের মাধ্যমে। এবং এটার ফলে যারা এক তো যারা চাকরি বহুদিন ধরে বিভিন্ন চাকরি বা সরকারি চাকরির অপেক্ষা আছে, তাদের একটা চাকরি হবে, এবং সেকেন্ড হচ্ছে যে ওভারঅল যে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম, সেটাকে যদি ঠিকঠাক করে চালানো দরকার পড়ে, তাহলে কিন্তু প্রচুর হ্যান্ডস লাগে, ম্যান ফোর্স লাগে। তো সেই ফোর্সটা কিন্তু রিক্রুটেড হতে চলেছে। তো এটা একটা ভালো সুযোগ, অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপমেন্টের জন্য দরকারি। তো আমি বলবো এই সুযোগটা তোমাদের জন্য একটা স্বর্ণ সুযোগ, তো সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো, এবং আমার তরফ থেকে যতটা সম্ভব হেল্প করা, যেহেতু প্রতিনিয়ত আমি এই লোকগুলোর সাথে আমাদের ডিল করতে হয়, কোনো পার্টিকুলার পোস্টের ব্যাপারে যে এই পোস্টের কি কাজ করতে হয়, যদি জানার হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা পোস্টের, যদি অ্যাটলিস্ট প্রত্যেকটা পোস্ট না হলেও কিছুর যদি ভ্যাকেন্সি, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কোনো জেলার যদি পাই, তাহলে সেটা তোমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার, যাতে তোমাদের কিছুটা হলেও সুবিধা হয়। ঠিক আছে, সো থ্যাঙ্কস, আজকে এখানেই শেষ করছি ক্লাস বলবো না, নোটিফিকেশন ইনফরমেশনটা অনেকটা বড় ইনফরমেশন হলো, বাট চেষ্টা করেছি তোমাদের হেল্প করার, এবং ফার্দার কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ কমেন্ট করে জানাও। ঠিক আছে, এই পুরো স্পেসিফিক পোস্ট রিলেটেড ডিটেলস গুলো ভিডিও ডেসক্রিপশনে আছে, কিভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে সেটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। এবং আমার লাস্ট সাজেশন, যে জেলায় বেশি ভ্যাকেন্সি চেষ্টা করো সেগুলোকেও নিজের লিস্টে রাখার। থ্যাঙ্কস, বাই, দেখা হবে অন্য কোনো এরকম ইনফরমেটিভ ক্লাস। থ্যাঙ্কস।